প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যালো আইমান, শুনতে পাচ্ছ? আইমান শুনতে পাচ্ছ? রিয়াদ, স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমরা সবাই ভালো আছো না? আদনান, আলহামদুলিল্লাহ স্যার, আপনি? আছি বাবা, ভালো আছি, ভালো রেখেছে। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্টের খাতাগুলো দেখা হচ্ছে, অনেকেই অনেক ভালো করেছো। প্রথম অ্যাসাইনমেন্টের চাইতে প্রথম অ্যাসাইনমেন্টে তো খাতাগুলো অ্যালজাবরা ছিল, বুঝছো? কি লিখছো, কি সমাচার, কিচ্ছু বোঝা যায়নি। রেজাল্ট অতটাও গর্জিয়াস রেজাল্ট আসেনি। কিন্তু দ্বিতীয় অ্যাসাইনমেন্ট যেটা দেখলাম, খাতাগুলো সবাই এত সুন্দর করে লিখছো। যেখান থেকে কালেক্ট করো, ফেসবুক নাও, অনলাইন নাও, বই নাও, গাইড নাও, যেখান থেকেই নাও, লেখাগুলো আসলেই ভালো হয়েছে সবারই। দুই একজন এরা স্বাভাবিক থাকবে, খুব ভালো লাগলো খাতাগুলো কাটতে। হ্যাঁ, আশা করি তৃতীয় যে অ্যাসাইনমেন্টটা আছে তোমাদের, এরকম করে সুন্দর করে, অনেকে পয়েন্ট দাওনি, অনেকে প্যারা করোনি, যেখানে যে পয়েন্টের দরকার পয়েন্ট দেবা, যেখানে প্যারা করার দরকার প্যারা দিবা, যেখানে তালিকা চায় লাইন করে না লিখে উপরে পাশাপাশি না লিখে উপর নিচের দিকে লিখতে হয়। তালিকা মানে হচ্ছে উপর দিকে নিচের দিকে, এটা হলো তালিকার নিয়ম। বুঝতে পারছো? তো কতদিন মনে হয় তোমাদের সিদ্দিক স্যার তোমাদের ক্লাসে ছিল, আমি একটু বাইরে গেছিলাম কাজে। আজকে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে থাকবো 30 মিনিট। তো সেই আলোকে, তৃতীয় অ্যাসাইনমেন্টের আলোকে ইনশাল্লাহ দুটো ক্লাস হবে আর কি, আজ আগামীকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই শুভ কামনায় আমি আমার ক্লাসটা শুরু করি, নাকি জয়িতা, শুনতে পাচ্ছ? জি স্যার। সবাই ভালো আছো না? জি স্যার। আচ্ছা জয়িতা, আমি তোমাকে দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। আজকে আমি পঞ্চদশ, যেহেতু আমাদের ক্লাস কিন্তু শেষ, তারপরেও আমাদের ক্লাস আছে, একটু আলোচনা করার দরকার, তাই না? আমাদের সবার কিন্তু বিজেস। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা যখন অ্যাসাইনমেন্টের সাবজেক্টের নাম লিখো তখন কিন্তু লেখো বিজিএস বা ও বি, এটা কিন্তু লেখা যাবে না। অ্যাসাইনমেন্টের উপরে সবসময় পুরো সাবজেক্টের নামটাই লিখতে হবে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেটা যে কোনো সাবজেক্টই হোক, এনি সাবজেক্ট, তোমার পুরোটাই লিখতে হবে। কখনো সংক্ষিপ্ত কোনো বা ও ধরনের ছোটখাটো কোনো বর্ণ ব্যবহার করা যাবে না, পুরোটাই তোমাদের খাতায় লিখতে হবে। ওকে? আচ্ছা, আশা করি তৃতীয় যে অ্যাসাইনমেন্ট আছে সবাই তোমরা তোমরা প্রশ্নগুলো হয়তো বা পেয়েছো। যারা পেয়েছো বা যারা পাওনি, যেটাই হোক, প্রশ্নগুলো অবশ্যই সুন্দর করে ভালো করে খাতায় লিখবা, যাতে কোনো কমপ্লেইন না থাকে, সবাই যেন অতি উত্তম পাও, A+ পেয়ে থাকো, পেতে পারো, সেই আশাবাদী ব্যক্ত রাখি। ঠিক আছে? তোমাদের গত অ্যাসাইনমেন্টের চাইতে আরেকটা জিনিস খেয়াল করলাম, তোমাদের যে সাবজেক্টের নিচে যে একটা কলাম থাকে শিরোনাম, ওখানে কিন্তু অধ্যায়ের নাম প্লাস তোমাদের এই সপ্তাহে কি অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো অধ্যায় দেওয়া আছে সেটা লিখতে হবে। এবং প্রশ্নের খাতার ভিতরে অবশ্যই প্রশ্ন নম্বর 1 অথবা প্রশ্ন নম্বর 2 এবং প্রশ্নটা ওখানে তুলে দিবা। অ্যাসাইনমেন্টের নিয়ম হচ্ছে প্রশ্ন তুলে করতে হয়। কথা বুঝতে পারছো? অ্যাসাইনমেন্টের নিয়মে হচ্ছে প্রশ্নটা তুলে করতে হয়, এটা কিন্তু খাতার মতোই, কিন্তু খাতাটা ওভাবে হয় না। প্রশ্নটা আগে তুলবা, তারপরে তোমরা সুন্দর করে সূচনা দাও বা চিটাই দাও, দিয়ে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা রক্ষা করে বিষয়বস্তুর আলোকে প্রশ্নগুলো দিবা, যাতে সবাই অতি উত্তম পেয়ে থাকো। ঠিক আছে? আচ্ছা জয়িতা, বলো তো, আজকে আমরা 15তম অধ্যায়ে তোমাদের 209 নম্বর পৃষ্ঠায় তোমরা একটু দেখো, সামাজিক পরিবর্তনের ধারণা। আমাকে একটু শোনাও তো জয়িতা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পড়তেছি। সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তনকে বোঝায়। প্রতিটি সমাজে মৌল কাঠামো গড়ে উঠে সেই সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে। হুম। আবার এই কাঠামোর সাথে গড়ে ওঠে কতগুলো উপরিকাঠামো, যেমন আইন কানুন, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি। সুতরাং সমাজের মৌল ও উপরিকাঠামোর পরিবর্তনই সামাজিক পরিবর্তন। হুম।
সামাজিক পরিবর্তনের ধারণা সম্পর্কে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন, সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। ম্যাকইভার বলেন, মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। অর্থাৎ সামাজিক পরিবর্তন হলো সমাজে বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের আচার-আচরণের পরিবর্তন। সমাজের কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন। মোট কথা, সামাজিক পরিবর্তন হচ্ছে কোনো জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন। গুড। তাহলে আমরা বুঝলাম যে সামাজিক পরিবর্তন বলতেছে যে সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো, আমাদের সমাজ যে সামাজিক সংগঠনগুলো রয়েছে, পরিবার বলো, তোমাদের হলো সমাজ ব্যবস্থা বলো বা যেটাই বলো, এই যে কাঠামোগত গুলো রয়েছে এগুলোর এবং এগুলোর কার্যাবলী পরিবর্তনকে বোঝায়। যেমন এক সময় আমাদের কাঠামো, পারিবারিক কাঠামো কি ছিল? যৌথ ফ্যামিলি ছিল, একক ফ্যামিলির কোনো অস্তিত্ব ছিল না বা খুবই কম ছিল। বাট এখনকার সময় দেখো, যৌথ ফ্যামিলি এটা কিন্তু একটা সমাজের অন্যতম একটা মৌল কাঠামো। এটা পরিবর্তিত হয়ে নয়াবাস হয়েছে, তোমার হলো কি বলে একক ফ্যামিলি হয়েছে, তাই না? এটা কিন্তু সমাজে একটা মূল পরিবর্তন ঘটেছে। প্রতিটি সমাজের মৌল কাঠামো গড়ে ওঠে সে সমাজের উৎপাদন ব্যবস্থা ও উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে সেটা হলো উৎপাদন ব্যবস্থা। আমাদের আগে, আজ থেকে 15, 20, 30 বছর আগে আমাদের একমাত্র উপার্জনক্ষম উৎপাদন ব্যবস্থা ছিল হলো কৃষি। কৃষির উপর নির্ভর করে সবকিছু গড়ে উঠেছে। বাট এখনকার দিনে শিল্পায়ন, যেটা পরবর্তীতে আমরা আসতেছি, শিল্পায়ন এবং নগরায়ন, হ্যাঁ, এই দুটির কারণে কৃষির ওপর তো আমাদের একটা নির্ভরতা আছে, যেহেতু আমরা ভাতে মাছে বাঙালি, হ্যাঁ, সেহেতু তারপরেও ওখান থেকে কিন্তু আমরা অনেকটা সরে এসে আমরা বিভিন্ন কর্মমুখর বা কোম্পানি বা প্রতিষ্ঠান বা বিভিন্ন পেশার সাথে আমরা সম্পৃক্ত হয়ে গেছি, তাই না? এই উৎপাদন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, পাশাপাশি আমাদের সমাজ ব্যবস্থাটা কিন্তু পরিবর্তন ঘটে চলেছে। যাই হোক, এই কাঠামো দুটি, একটা অন্তর ইন্টারনাল একটা বিষয় থাকে আর একটা এক্সটার্নাল বিষয় থাকে। আউট মানে উপরি কাঠামো যেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল, সেটা হলো আইন কানুন, রাজনীতি, সংস্কৃতি, প্রভৃতি। এগুলো হলো সমাজের উপরি কাঠামো। আর ভিতরে যে সংস্কৃতিগুলো রয়েছে, বিভিন্ন ইয়েগুলো রয়েছে আমাদের ভিতরকার, সমাজের ভিতরকার বিষয়, এগুলো হচ্ছে ভিতরে কাঠামো। দুটোর সমন্বয়ে কিন্তু আমাদের সমাজটা পরিবর্তিত হয়ে থাকে। এক্ষেত্রে কিংসলে ডেভিড বলেছেন কি, সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক কাঠামোর বা সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। অর্থাৎ আমরা বলতে পারি যে তোমরা শোনো, তোমরা এই দুটো যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া আছে, পারলে তোমরা একটু মুখস্থ করে নিও। এরপরে আছে সামাজিক পরিবর্তন হচ্ছে কোনো জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন। হ্যাঁ, আমাদের এ টু জেড এই পরিবর্তনটা মূলত ক্ষণস্থায়ী মানে দীর্ঘস্থায়ী হতে পারে, কখনো দ্রুত গতিতে হতে পারে, আবার কখনো ধীর গতিতে হতে পারে। একটা পরিবর্তন একটা দেশের উন্নয়নের জন্য দেখা যাচ্ছে 50, 60, 100 বছর লেগে গেছে। আবার কোনো কোনো সমাজ ব্যবস্থা দেখবা যে 10, 15, 5 বছরের ভিতরে অনেক উন্নতি হয়েছে, তাই না? বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে কিন্তু আমরা এগুলো দেখতে পাই। কিন্তু বাংলাদেশ দেখো, সে প্রাচীনকাল থেকে শুরু করে ব্রিটিশ, পাকিস্তান বা বর্তমানে বাংলাদেশ একই ধাঁচা চলে আসতেছে। ইদানিং বর্তমান সময়ে এসে কিছুটা হলো পরিবর্তনশীল হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি সমাজের ব্যবস্থার যে পরিবর্তনগুলো ঘটতেছে, এটা আমাদের ধীর গতিতেও হয়ে থাকে, আবার আর দ্রুত গতিতেও হয়ে থাকে। তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু থাকে যে সামাজিক পরিবর্তন কয় ধরনের হয়ে থাকে? 2 ধরনের, একটা হচ্ছে ধীর গতি আর একটা হচ্ছে দ্রুত গতি। যাই হোক, সমাজ পরিবর্তনের যে উপাদান এবং এর যে প্রভাব, আমরা এদিকে একটু আসি। বাংলাদেশের সামাজিক পরিবর্তন দেশের আর্থ, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম, সংস্কৃতি প্রভৃতি উপাদান দ্বারা প্রভাবিত হয়। কেন আমরা জানি যে একটা দেশের ভিতরে বিভিন্নগুলো উপাদান থাকে, সামাজিক উপাদান থাকে, প্রাকৃতিক উপাদান থাকে। আমি সেদিন তোমাদের একটু বলেছিলাম না, যে ধরো আমাদের উত্তরাঞ্চলে এক ধরনের সংস্কৃতি কালচার গড়ে ওঠে, দক্ষিণাঞ্চলে এক ধরনের কালচার গড়ে ওঠে, আবার ঢাকাতে ঢুকো, ঢাকায় এক ধরনের কালচার পাবা, তোমার হলো বরিশাল ডিস্ট্রিক্টে বিভিন্ন এলাকা ভিত্তিকে কিন্তু আমাদের পরিবর্তন হয়ে থাকে, তাই না? যা হোক, আমাদের এই যে পরিবর্তনের উপাদান, হ্যাঁ, এই উপাদানগুলো প্রথমেই দেওয়া ছিল প্রাকৃতিক উপাদান, যে কথাগুলো এতক্ষণ বললাম। যে যেমন ধরো আমাদের বগুড়াতেই ধরো আমাদের পূর্ব দিকে
নদী মাতৃক দেশ, মানে সরি নদীর সংখ্যাটা বেশি। যমুনা নদী আছে, তার পার্শ্ববর্তী আছে পদ্মা নদী, তারপর আছে তিস্তা, ধরলা, হাকডুম বাগডুম অনেক নদী নাদালে আছে। এই যে এলাকার ওখানকার পরিবেশ দেখো, আর আমাদের বগুড়া শহর বা আনুষঙ্গিক এলাকায়, প্রাসঙ্গিক এলাকায় পরিবেশগুলো দেখো কিছুটা হলো পার্থক্য রয়েছে। আবার বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এই এই অঞ্চলের নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার, যেগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত অতটা নই। বছরে একবার দুবার দেখি, কিন্তু সমুদ্র অঞ্চলের কিন্তু প্রায় এটা দেখে থাকে, তাই না? নদী ভাঙ্গন এই দেশের শহরাঞ্চলে বস্তি সৃষ্টির একটি অন্যতম কারণ। তোমাদের প্রশ্ন এখানে থাকে যে বস্তি সৃষ্টির অন্যতম কারণ কি? এখানে কিন্তু এই প্রশ্নটা বারবার রিপিট করে। এটা হচ্ছে আমাদের কি, যে নদী ভাঙ্গন, অর্থাৎ বাড়িঘর ভেঙে নদীর ভিতরে চলে গেছে। ওই লোকগুলো কোথায় থাকবে, কি খাবে, বেঁচে থাকবে কিভাবে? তখন তারা কি করে, কর্মসংস্থানের জন্য কাজের খোঁজে শহরমুখী হয়। এসে হয়তোবা অভাব অনটনের কারণে বস্তি এলাকায় তারা কি করে, থাকার একটা ব্যবস্থা করে, পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাপন থেকে করে নেয়। এরপরে আর সেদিন যেটা বললো জৈবিক উপাদান, তোমাদের এই যে পয়েন্ট গুলো দেওয়া আছে না, যদি তোমাদের এখান থেকে পয়েন্ট থাকে, মানে প্রশ্ন থাকে, এই পয়েন্ট আকারে তোমাদের আবারও বলি, সৃজনশীল গুলো সবসময় নিজের মাধুর্য, ব্যক্তিত্ব প্লাস সৃজনশীলতা এগুলো মিশিয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো লিখতে হয়। অনেকে তোমরা যে যেখান থেকেই লেখো নকল করো, বা আমরা তো দেখতে যাই না, আমরা খাতাটা একটু জাস্টিফাই করে দেখি যে আসলে কি কি তোমার লিখছো। এখন তো হাত বাড়ালে সবই পাওয়া যায়। হ্যাঁ, যাই হোক, তোমরা সেদিকে যাবা না, তোমাদের নিজের যে অভিজ্ঞতা রয়েছে সেটা কাজে লাগিয়ে তোমরা কাজ করবা। জৈবিক উপাদান, যেমন ধরো এক সময় জন্ম মৃত্যু হার মানে বেশি ছিল, জন্মহার যেমন ছিল মৃত্যু হারও তেমন ছিল। হ্যাঁ, এখন বর্তমানে মৃত্যু হারটা কমে গেছে, জন্মহারটাও মানে ব্যালেন্সে মোটামুটি চলে আসিছে, তাই না? যে এই যে গড় আয়ু, তারপরে জনসংখ্যার ঘনত্ব, হ্যাঁ, জনসংখ্যার প্রকৃতি, জীবনযাত্রার মান, আমি তোমাদেরকে বলি, এই শহর অঞ্চলে আমাদের যে 64টা ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে যে শহরগুলো রয়েছে, ওই ডিস্ট্রিক্টের অন্যান্য উপজেলা বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে তার সাথে কিন্তু সাধারণত শহর অঞ্চলে কিন্তু বেশি লোক সংখ্যা বসবাস করে। কারণ খাওয়া দাওয়া, থাকা, কেনাকাটা বা বসবাসের উপযোগী শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে কিন্তু শহরাঞ্চলের মানুষ একটু সুযোগ সুবিধা বেশি ভোগ করে থাকে, তাই না? এখানকার কিন্তু জীবনযাত্রার মানটা অনেক উন্নত হয়ে থাকে। বুঝতে পেরেছো? এই কারণে মানুষ কিন্তু শহরমুখী হয়ে থাকে। বেকারত্ব, শিশু শ্রম, কর্মসংস্থান বিভিন্ন কারণে তারা শহরমুখী হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসো দেখো সাংস্কৃতিক উপাদান। তোমরা এর আগে তো একটু ক্লাস করেছো, শোধ সাংস্কৃতিক উপাদানটা একটু পড়ো তো শুনি। সাংস্কৃতিক উপাদান। সংস্কৃতি সামাজিক পরিবর্তন সূচনা করে। যে কোনো সমাজের দিকে তাকালেই দেখা যাবে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, মানুষের মূল্যবোধের পার্থক্য, উদ্দেশ্য ও আদর্শের ভিন্নতা প্রভৃতি। এর ফলেই সৃষ্টি হয়েছে বিভিন্ন সংস্কৃতির ললিত প্রতিষ্ঠান। এসব সমাজের মধ্যে নানা রকমের পরিবর্তনের সৃষ্টি করে। যেমন ব্রিটিশ রাজত্বের সময় বাংলা সমাজ ব্যবস্থা উপর বিদেশি সংস্কৃতির প্রভাব বিশেষভাবে পরিদৃশ্য হয়। তাছাড়া ভ্রমণ কাহিনী পাঠ, বিদেশে ভ্রমণ, অন্যান্য দেশের জনগণের সঙ্গে সাক্ষাৎকার এসবই সামাজিক পরিবর্তনে নিয়ে আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট প্রমুখ মানবতায় মানুষের সামনে তুলে ধরেছিলেন নতুন দৃষ্টিভঙ্গি, নতুন মূল্যবোধ, নতুন আদর্শ, যা সেই সময়ে সমাজে নানামুখী পরিবর্তন সূচনা করেছিল। বাংলাদেশের শহরগুলোর দিকে তাকালেও বোঝা যায় একাধিক সংস্কৃতির মিশ্রণ রূপ। আচ্ছা, গুড। দেখো এখানে সুন্দর একটা কথা বলছে। আমি তোমাদের সেদিন আমরা সবাই জানি মানুষের প্রয়োজনে আমরা যা কিছু, আমাদের প্রয়োজনে আমরা যা কিছু উৎপন্ন করি এগুলোকে কিন্তু আমাদের সংস্কৃতি বলা হয়ে থাকে। সংস্কৃতির ভিতরে যে দুইটা উপাদান রয়েছে, একটা হলো বস্তুগত উপাদান আর একটা হলো কি অবস্তুগত উপাদান। কোথাও দেখো আহ ঘুরে কিন্তু একই কথা বারবার আসতেছে যে শহর অঞ্চলে যখন আমরা বসবাস করি তখন যে একটা সংস্কৃতির প্রভাব আমরা লক্ষ্য করি, সেটা কিন্তু গ্রাম দিকে অতটা সংস্কৃতি আমার প্রভাবটা দেখি না। আবার যুগে যুগে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সমকালীন যুগ বা যে যুগের কথা আমরা বলি না কেন, প্রত্যেকটা যুগে যুগে অনেক মনীষী, অনেক জ্ঞানী গুণী, অনেক লোক এসেছে। আমাদের নবীরাও মানে এসেছেন, তাই না? মোহাম্মদ ইসলাম, তারপরে যিশু, ঈসা আলাইহিস সালাম, এখানে গৌতম বুদ্ধর নাম দেওয়া আছে। এনারা কি করতেন? এনারা সমাজ সাধক,
সমাজ সংস্কারক, মানব দরদি, জনহিতৈষী লোকজন বলা হয়। পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমাদের মনে হচ্ছিল, তার যে আদর্শ ছিল সেই সময় কন্যা সন্তানকে কি করতো, একটা সংস্কৃতি ছিল যে কন্যা সন্তানকে জন্ম হলে তাকে মৃত্যু করে দিত, মানে জীবন্ত অবস্থায় কবর দিত। এই সংস্কৃতিগুলো পরিবর্তন ঘটেছে, পোশাক আশাক, মানুষের চাল চলন, কথাবার্তা সব দিকে পরিবর্তন ঘটেছে। আমরা জানি ওই সমাজে মেলার একটা ঘটনা ছিল। যাই হোক, এই ঘটনাগুলো কিন্তু আমাদের সংস্কৃতিরই একটা অংশ। যুগে যুগে যে মহামানবেরা এসেছেন, ওনারা কিন্তু এই সমাজ সংস্কারের দিকে মনোনিবেশ করেছেন। ওনাদের যে আদর্শ, সেই আদর্শে কিন্তু আমরা উজ্জীবিত হয়েছি। ইনাদের কারণে সমাজটা পরিবর্তিত হয়েছে, এ কথা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। ঠিক আছে, তাছাড়াও আমাদের দেখো, ব্রিটিশ সময় একটা সংস্কৃতি ছিল, আবার ইংরেজদের সময় পাকিস্তান পিরিয়ডে একটা সংস্কৃতি ছিল, তার আগে আমাদের সময় কি বলে পলাশীর যুদ্ধের আগের, অর্থাৎ যেদিন থেকে স্বাধীনতা সূর্য অস্তমিত হয় তার আগে কিন্তু আমাদের বাঙালিদের একটা সংস্কৃতি ছিল। এই যে যুগে যুগে সংস্কৃতির পরিবর্তন ঘটতেছে, এটা শুধুমাত্র মানুষের প্রয়োজনেই, মানুষের তাগিদেই এগুলো পরিবর্তন ঘটতেছে। যা হোক, হয়তো আজ থেকে 5 বছর পরে কি 10 বছর পরে আবার নতুন কিছু সংস্কৃতি নিয়ে আসবে। আজ থেকে 15-20 বছর আগে কিন্তু আমরা আমাদের দেশের বাইরের দেশের অতটা খবর পেতাম না। ডিশ বলো, তোমার হলো কি বলে নেট বলো, যেটাই বলো, এগুলো কিন্তু আমরা পাইতাম না। কিন্তু আমরা এখন অহরহ এগুলো হাতে ঘরে বসে এগুলো আমরা পেয়ে যাচ্ছি। এই যে সংস্কৃতির পরিবর্তন ঘটতেছে, এর মূলে রয়েছে কি মানুষের চাহিদা। আমাদের যদি চাহিদা না থাকতো, যেমন ধরো তোমরা এখন ঘরে বসে ক্লাস করতেছো, তোমাদের সংস্কৃতিটার পরিবর্তন ঘটেছে কিরকম করে? বাচ্চা কাচ্চা হাতে আমরা মোবাইল দেবো, বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাবে, সারাক্ষণ বসে থাকবে, চোখ নষ্ট হবে, আগডুম বাগডুম অনেক কিছু আমরা বলে থাকি। কিন্তু তোমাদের হঠাৎ করে সংস্কৃতিটা পরিবর্তন হয়ে গেল। কি হলো? যে পড়ালেখা করতে গেলে তোমাদেরকে মোবাইলটা দরকার। এটা কিন্তু একটা সাংস্কৃতিক পরিবর্তন, তাই না? যাই হোক, এরপরে আসা হলো শিক্ষা। আদনান, একটু বলো তো শিক্ষা, তুমি একটু শুনি। আদনান, শুনতে পাচ্ছ? আদনান, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। না ঘুমাচ্ছিলা? না স্যার। আচ্ছা, তুমি একটু শিক্ষাটা পড়ো তো, প্যারাটা পড়ো তো দেখি, শিক্ষার প্যারাটা একটু পড়ো। কয় নম্বর লাইন ছিল? 211 পেজের প্রথমে। শিক্ষা সামাজিক পরিবর্তনের একটি বিশেষ উপাদান হলো শিক্ষা। শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। সমাজের সদস্যদের মধ্যে শিক্ষার প্রসার আত্মবিশ্বাস ও বিচার বিবেচনা ক্ষমতা জাগ্রত করে। শিক্ষা যাবতীয় অন্ধত্ব, অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি থেকে মুক্তি দেয়। উদাহরণ হিসেবে বলা যায় যে বাংলাদেশের সমাজে নারী শিক্ষা প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে, যা তাদের বিভিন্ন সামাজিক আন্দোলনে পরিচালনা উদ্বুদ্ধ করেছে। এর ফলে দেশের নারী অধিকার প্রতিষ্ঠায় সৃষ্টি হয়েছে বহু সামাজিক নীতি ও আইন, যৌতুক আইন, পারিবারিক আইন, নারী উন্নয়ন নীতি প্রভৃতি সামাজিক সচেতনতার ফসল। নারী শিক্ষা নারীকে কর্মমুখী করেছে, এতে নারীর ক্ষমতায়ন ঘটেছে। এভাবেই বিজ্ঞান শিক্ষা, বাণিজ্য শিক্ষা প্রভৃতি সমাজ পরিবর্তন এনেছে। তো কয়টা বলবো? না, গুড, ধন্যবাদ তোমাকে। এই প্রথম মনে হয় তোমার কথা শুনলাম নাকি, আমি বুঝতে পারলাম না, এর আগে শুনছি কিনা জানি না। যাই হোক, শিক্ষা বলা হয় যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। যে কোনো দেশের কে যদি আমরা উন্নত করতে চাই, সে দেশকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমরা কিন্তু শিক্ষাটা গ্রহণ করেছো, বুঝতে পারতেছি না তোমাদের এই শিক্ষাটা কি, কিভাবে তোমরা অ্যাকসেপ্ট করতেছো। যাই হোক, আমরা সুশিক্ষায় সুশিক্ষিত হব, বুঝতে পারছো? এই যে শিক্ষার কারণে মানুষের ভিতরে যে জড়তা, অন্ধত্ব, বোকামি, তারপরে কুসংস্কার বা এই ধরনের জন্য কিছু নেগেটিভলি কোনো কিছু থাকে, শিক্ষা সেটাকে দূর করে কি করে, আমাদের মনের প্রসারতা বাড়িয়ে দেয়, আমাদের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করে, আমাদের
মানুষ ও মানুষের মধ্যে যে একটা নৈতিকতা বোধ রয়েছে সেগুলো কি করে, জাগ্রত করে, তাই না? আমাদের অজ্ঞতা দূর করে থাকে। বলা হয় যে চোখ থাকিতে অন্ধ, এই কথা কেন বলা হয়? অর্থাৎ আমার সবই আছে, তারপরেও আমি আমার টিপসই দিচ্ছি, আমি লিখতে পারতেছি না, পড়তে পারতেছি না। এই এই জিনিসগুলো এখন অনেকটাই কিন্তু উঠে গেছে। সবাই কিন্তু মোটামুটি আমরা কিছুটা হলো স্বাক্ষর জ্ঞান সম্পর্ক, মানে স্বাক্ষর জ্ঞান যুক্ত হয়েছি, আমাদের ক্ষেত্রে অনেক উচ্চতর ডিগ্রি ধরে উঠেছে। যা হোক, নারী শিক্ষার কথা বলছি এখানে। আমাদের যে শুধু নারী শিক্ষাই নয়, আমাদের কর্মমুখী যে শিক্ষার ব্যবস্থাটা সরকার নিয়েছেন, এটা একটা সাধুবাদ জানাই, যে বর্তমান জামানায় কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। যে যে কথাই বলি, আমাদের বাংলাদেশে অনেক MA পাস করে বসে আছে, অনার্স মাস্টার্স করে বসে আছে। যদি আমাদের শিক্ষাটা কর্মমুখী থাকতো, তাহলে কিন্তু আমাদের অন্ততপক্ষে এই সমস্যাগুলো থাকতো না। সরকার ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতেছেন, যার ফলে হাজার হাজার যুবক শুধু চাকরির পিছনে না ছুটে নিজেরা কিন্তু অনেক কিছু করার সক্ষমতা অর্জন করেছে, তাই না? নারী শিক্ষার ফলে নারীরা বিভিন্ন কাজে যোগদান করতে পেরেছেন। নারী আমাদের বাংলাদেশের অর্ধেক নারী, কাজেই এই বিরাট অংশকে বাদ দিয়ে কখনোই আমাদের দেশের উন্নয়ন সম্ভব নয়। সুতরাং তাদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং যথোপযোগী উপযুক্ত ভাবে তার যার যেখানে অবস্থান সেখানে প্রেরণ করতে হবে, তাহলে আমাদের দেশটারও উন্নতি হবে। আর এই শিক্ষার কারণে আমাদের যে কালচারের পরিবর্তন, এটা শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই হয়ে থাকে, আমরাও তার অংশীদার। ঠিক আছে? শিক্ষার কারণে আমাদের এই ভুল ভ্রান্তিগুলো দূর হয়ে যাচ্ছে। এরপর আসো প্রযুক্তি। আমরা জানি যে বিজ্ঞান কোনো কিছুকে আবিষ্কার করে, তোমাদের কিন্তু একটা সংজ্ঞামূলক দেওয়া আছে, তোমরা এই সংজ্ঞাটা এটা মুখস্থ করে নিও। প্রযুক্তির কারণেই আমি তোমাদের সাথে এখানে কথা বলতেছি, তাই না? এটা একটা কিন্তু প্রযুক্তি, টেকনোলজি। তো এই যে তোমরা এখানে আমার সাথে ক্লাস করতেছো, আর আমি এখানে বসে থেকে বক্তব্য দিচ্ছি, তোমরা শুনতেছো, সে কে কোথায় বসে থেকে শুনতেছো। তো এটা কিন্তু প্রযুক্তি, তাই না? আমরা সবাই জানি এই প্রযুক্তির কারণে অনেক কিছুই এখন গোপন রাখা সম্ভব হয় না। অনেক কিছুই গোপন রাখা সম্ভব হয় না, আবার অনেক কিছু গোপন রাখাও সম্ভব হয়। যেটুকু আমাদের জন্য প্রয়োজন সেটুকু আমরা গোপন করতে পারি না। আমাদের সরকার বলো, প্রশাসন বলো, আমরা নিজেরা বলো, আমরা অবশ্যই যেটা আমাদের করা উচিত নয়, বা সরকার যেগুলো আইন কানুন যেগুলো বেঁধে দিয়েছেন, এই প্রযুক্তি কিন্তু অনেক আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো কি, প্রযুক্তির অনেক অপব্যবহার রয়েছে। আমরা অবশ্যই সেই অপব্যবহারগুলো করব না। আমাদের যেটুকু প্রয়োজন আমরা সেটুকু ব্যবহার করব, বাকিটা আমরা ওভাবে নেগেটিভলি কোনো কিছুই নিব না। যাই হোক, এরপরে আসে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেট। আমরা জানি তোমরা এটা একটু ভালো করে পারো, সমস্যা নাই। এরপরে আসো যে শিল্পায়ন ও নগরায়ন, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। একটা এখান থেকে ক মার্ক এবং খ মার্কের প্রশ্ন তোমাদের থাকে। করোনা শেষে যেহেতু তোমাদের পরীক্ষার হবে, সেহেতু তোমরা এই জিনিসগুলো একটু জানা দরকার। শিল্পায়ন কি, নগরায়ন কি? সাবিকুন নাহার, তুমি কি বলতে পারবা শিল্পায়ন কি এবং নগরায়ন কি? সাবিকুন নাহার, শুনতে পাচ্ছ আমাকে? স্যার কোন পরীক্ষার কথা বললেন? আগে তুমি পড়ো। পড়বো। 7 নম্বরটা পড়ো। সাবিকুন নাহার, শিল্পায়ন ও নগরায়ন। বলো। শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থা শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতি ও সমাজে রূপান্তরিত হয়। শিল্পায়নের ফলে নগরায়ন ঘটে। ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়ায় নগরায়ন। বাংলাদেশে স্বাধীনতা উত্তরকাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন শিল্পের প্রসার ঘটেছে। এর মধ্যে পোশাক, ঔষধ, চা, চিনি, সুতা, কাগজ, তামাক, বিস্কুট, প্রসাধনী ও সাবান শিল্প প্রধান। শিল্প প্রসারের ফলে বেকারত্ব ঘুচাতে গ্রামের অনেক দক্ষ অদক্ষ শ্রমিক নগরমুখী হচ্ছে এবং নগর জীবন গ্রহণ করছে। শিল্পায়নের ফলে আমাদের সমাজ জীবনে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছে। এদেশের কর্মসংস্থান বৃদ্ধি, অধিক হারে উৎপাদন বৃদ্ধি, মাথাপিছু আয় ও জাতীয় আয় বৃদ্ধির মূলে রয়েছে শিল্পায়ন। শিল্পায়নের ফলে শিল্পের স্থানীয়করণ প্রক্রিয়া সূচিত হয়ে নগরায়নের সৃষ্টি হয়েছে। এভাবে খুলনার খালিশপুর, চট্টগ্রামের বারবকুণ্ড, সিলেটের ছাতক প্রভৃতি আজ শিল্পনগরী হিসেবে পরিচিত। ধন্যবাদ, শিল্পায়ন ও ধন্যবাদ। দেখো এখানে কয়টা নৈবেত্তিক আছে তোমাদের। খুলনা খালিশপুর, চট্টগ্রামের বারবকুণ্ড, সিলেটের ছাতক, এগুলা এক একটা বিসিক বা শিল্প নগরী বলা হয়ে থাকে।
তোমাদের প্রশ্ন কিন্তু এখানে অলরেডি 3-4টা প্রশ্ন হয়ে আছে। এই ছোট ছোট প্রশ্নগুলো তোমরা একটু আন্ডারলাইন করে নাও যে এগুলোকে কি বলা হয়। খুলনার খালিশপুরকে কি বলা হয়? শিল্পনগরী। বারোকুণ্ডকে কি বলা হয়? শিল্পনগরী। তোমার হলো সিলেটের যে ছাতক, এটাকে কি বলা হয়? শিল্পনগরী, তাই না? আচ্ছা, শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থা শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতির সমাজে রূপান্তরিত হয়। যদি আমরা সংক্ষেপে বলি যে আগেকার দিনে যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, এই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার পরিবর্তে যখন কি করতেছে, উৎপাদনমুখী ও শিল্পমুখী যদি কোনো কিছু করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটাই হবে শিল্পায়ন। আর নগরায়নটা কি? ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে মানুষ যখন নগর জীবন বেছে নেয়, নগর জীবনে বসতি গড়ে তোলে, সেই পদ্ধতিকে বলা হচ্ছে নগরায়ন। তোমাদের এখান থেকে দুইটি প্রশ্ন, এটা কিন্তু ক এবং খ দুটো উভয় ক্ষেত্রে কিন্তু থাকে। যা হোক, এই শিল্পায়ন এবং নগরায়ন কেন গড়ে উঠতেছে? আমাদের চাহিদা, আমাদের উৎপাদন, আমাদের মেধা আস্তে আস্তে কিন্তু বিকশিত হচ্ছে, তাই না? এই মেধাগুলো বিকশিত, যেমন তোমরা যারা মেয়েরা আছো, তোমরা আজ থেকে 5-7 বছর পরে যখন অনার্স মাস্টার্স করবা, তোমাদের মেধা বিকশিত হবে, তখন তোমরা কে বলতে পারবে যে তোমরা ভালো ভালো পজিশনে তোমরা যেতে পারবে না? সরকারের বা প্রশাসনের বা উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা হবে না, অনেকেই হবে, তাই না? তা কাজেই মেধা কখন কার বিকশিত হবে এটা বলা মুশকিল। আল্লাহ পাক কার কোন হালে কোথায় নিয়ে যাবে এটাও বলতে পারবো না। তবে আমি তোমাদেরকে বলি যে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে অবশ্যই তোমাদের স্বপ্ন, তোমাদের বাবা মায়ের স্বপ্ন তোমাদেরকে কি করতে হবে? পূরণ করতে হবে, তাই না? এই ক্ষেত্রে এই জন্যই দেখো, এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে সামাজিক পরিবর্তন ও নারীর ভূমিকা, এখানে আমি সংক্ষেপে একটু বলি, আমার 2-3 মিনিট সময় আছে। দেখো এখানে দেওয়া আছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 23%। খেয়াল করো, তোমাদের কিন্তু নৈবেদ্যিক এটা থাকবে। মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেলে আছে 29%, আর প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট যাকে বলা হয় সেখানে আছে 9%। তোমরা বুঝছো? কাজে তোমাদের কিন্তু অবদান কম নয়, তোমরা কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছো। আমরা দোয়া করি, আশা রাখি অনেক আরো উপর দিকে চলে যাও। কিন্তু মূল কথা হচ্ছে শুধুমাত্র পাঠ্য বইয়ের আলোকে পড়াশোনা করলেই কিন্তু চলবে না। পাঠ্য বইয়ের পাশাপাশি তোমাদেরকে কর্মমুখী যে বইগুলো রয়েছে, তোমাদের পরবর্তী ফিউচার প্ল্যানে যে বইগুলো রয়েছে, তোমরা এখন ক্লাস 9-এ পড়তেছো, সামনে তোমাদের ক্লাস 10-এ উঠবা, এখন থেকে তোমাদেরকে বেসিক গুলো তোমাকে কি করতে হবে? পরিপূর্ণ আকারে রূপদান দিতে হবে। বেসিক নলেজ ছাড়া কেউ কোথাও কিন্তু দাঁড়াতে পারবে না। তোমাদের বেসিক নলেজটা স্ট্রং করতে হবে, বুঝতে পেরেছো? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, যে কোনো জায়গাতেই যাও, মেয়েদের কিন্তু একটা ভালো একটা অবস্থান রয়েছে এবং সাহসিকতা, বিচক্ষণতার পরিচয় দিয়েছে, বুঝতে পেরেছো? তোমরা অবশ্যই এই কাজগুলো তোমাদের দ্বারাও সম্ভব, আমি আশা করি। এরপরে দেখো, এই যে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করলাম না, নারীদের বাংলাদেশ সরকার বা ব্যাংক ব্যবস্থা যারা রয়েছে, ওনারা কিন্তু বিভিন্ন লোনের ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে নারীরা স্বাবলম্বী হতে পারে। টেইলারিং বলো, তারপরে নার্সারি, গরু মোটা তাজাকরণ, বৃক্ষরোপণ, বৃক্ষ লাগানো, বা তোমাদের ফল ফুলের ব্যবসা, বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু নারীদেরকে তুলে নেওয়ার জন্য সরকার একটা চেষ্টা করেছে, তাই না? এই যে যদি আমার যদি ধরো আমি তোমাকে 5 লক্ষ টাকা দিলাম, তুমি একটা ব্যবসা করো, কিন্তু তোমার যদি মেধা না থাকে, তোমার যদি জ্ঞান না থাকে, সেই টাকাটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। এইটুকুর জন্য কিন্তু আমাদেরকে একটা শিক্ষার দরকার রয়েছে, তাই না? আমরা জানি যে ভবিষ্যতে মেয়েরা অনেক আরো ভালো করবে, সুন্দর করবে, তাই না? যে তাদের জীবন আরো ভালো হবে, সরকার বিভিন্ন পদ্ধতি নিচ্ছে, ব্যবস্থাগুলো অবলম্বন করতেছে, তোমরাও সেই সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হবে। যা হোক, আবারও বলি, তোমরা অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হবে, দেশ ও জনগণের মুখ উজ্জ্বল করবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, ঠিক আছে? আগামী ক্লাসে তোমাদের একটা ক্লাস হবে, হয়ে তোমাদের ক্লাস মোটামুটি শেষের দিকে যাবে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো কারো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারো। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? মিথিলা স্যার, আপনি কোন পরীক্ষা দিতে বললেন? এ বাবা, তোমাদের 9 থেকে 10-এ উঠলা, সেটা তো মোটামুটি সিস্টেম হয়ে গেছে, কিন্তু তারপরে তোমরা করোনার পরে তোমরা পরীক্ষা দিবা না, আমি সেগুলোর কথা বলতেছি তোমাদের বোঝানোর জন্য, বুঝলে? তোমাদের এগুলো জি স্যার। বোঝানো, এই আর কি।
ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।